ইতিহাসের হলদে হয়ে যাওয়া পাতা উল্টে আজ আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে পৌঁছে যাব প্রায় 1000 বছর অতীতে। পৌঁছে যাব ঠিক সেই জায়গাটিতে, যে জায়গাটি একসময় ছিল বাণিজ্যের প্রধান কেন্দ্র, যে জায়গাটিকে পর্তুগিজরা বলতো পর্তু পেকেনু অর্থাৎ ছোট বন্দর, ও তার সাথে চট্টগ্রামকে বলতো পর্তুগ্রাদি অর্থাৎ বড় বন্দর। পৌঁছে যাব ঠিক সেই জায়গাটিতে যেখানে গড়ে ওঠে প্রথম টাঁকশাল, যে জায়গাটি নিয়ে একসময় রচিত হয় কুখ্যাত ছড়া খোকা ঘুমালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে। সে জায়গাটিতে, যে জায়গাটি শহর থেকে বন্দর হয়ে ওঠে পুণ্যতোয়া সরস্বতীর ছোঁয়ায়, আবার সেই সরস্বতী তার যৌবন হারিয়ে সেই জায়গাটিকে করে তোলে প্রাত্য। যে জায়গাটি ছিল একসময় মনসামঙ্গল থেকে কপালকুণ্ডলার মতো সাহিত্যের আধার, সপ্তগ্রাম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসের কথা তো সকলেরই মনে আছে, যেখানে উপন্যাসের প্রধান চরিত্র নবকুমারকে তার নিবাস জিজ্ঞাসা করায় বলেছিল সপ্তগ্রাম, এবং যেখানে লেখক এই সপ্তগ্রামকে বন্দর হিসাবেই বর্ণনা করেছেন, একটা মজে যাওয়া বন্দর। আবার 10ম শতাব্দীতে কবি দ্বিজ বিপ্রদাসের মনসামঙ্গল গ্রন্থে পাই, বহিত্র চাপায়ে কুলে চাঁদ অধিকারী বলে দেখিব কেমন সপ্তগ্রাম, তথা সপ্ত ঋষি স্থান সর্বদেব অধিষ্ঠান শোক দুঃখ সর্বগুণধাম, জ্যোতি হইয়া এক মূর্তি ঋষিমুনি সেবে তথি তপ জপ করে নিরন্তর, গঙ্গা আর সরস্বতী যমুনা বিশাল অতি অধিষ্ঠান উমা মহেশ্বর, দেখিব ত্রিবেণী গঙ্গা চাঁদ রাজা মনে রঙ্গা কুলেতে চাপায়ে মধুকর, আনন্দিত মহারাজ করে নানা তীর্থ কাজ ভক্তি ভরে পূজা মহেশ্বর। অর্থাৎ চাঁদ সদাগর তার সপ্তডিঙা মধুকর সাজিয়ে এসেছিলেন এই সপ্তগ্রামে, এবং এখানেই আমরা দেখতে পাই সেই নেতাই ধোপানের ঘাট এবং নেতাই ধোপানের মন্দির। পরবর্তীকালে স্মার্ত পণ্ডিত রঘুনন্দনও তার প্রায়শ্চিত্ত তত্ত্বে লিখেছেন, দক্ষিণ প্রয়াগ উন্মুক্ত বেণী সপ্তগ্রামখ্যা দক্ষিণ দেশে ত্রিবেণীতে খ্যাত। সপ্তগ্রাম নামকরণ সম্বন্ধে একটি পৌরাণিক ইতিহাস আছে। সুদূর অতীতে কান্যকুব্জে প্রিয়বন্ত নামে এক রাজা ছিলেন। তার অগ্নিত্র, মেধাতিথি, বপুষ্মান, জ্যোতিষ্মান, দ্যুতিষ্মান, শবন ও ভব্য নামে 7 পুত্র ছিল, যারা রাজকীয় জীবনে বিতৃষ্ণ হয়ে নিভৃতে ধ্যান করার জন্য উপযুক্ত স্থানের সন্ধানে বের হন। এরপর গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর সঙ্গমস্থলে তারা উপস্থিত হয়ে তাদের সেই কাঙ্ক্ষিত স্থানের সন্ধান পান এবং সেখানকার 7টি গ্রামে নিজ নিজ আশ্রম স্থাপন করেন। গ্রামগুলি হল বাসুদেবপুর, বাঁশবেড়িয়া, খামারপাড়া, কৃষ্ণপুর, দেবানন্দপুর, 30 বিঘা ও শিবপুর। আর এই 7টি গ্রামকেই নিয়ে গড়ে ওঠে সপ্তগ্রাম বা 7 গাঁও নগরী। সপ্তগ্রাম ভারতের একটি সুপ্রাচীন স্থান, যা পূর্বে 7 গাঁও নামে পরিচিত ছিল। হিন্দু শাসনের সময় এই সপ্তগ্রামে বহু রাজা রাজত্ব করেছিলেন বলে জানা যায়, আর তার প্রধান কারণ ছিল পাশ দিয়ে বয়ে চলা বিশালাকার সরস্বতী নদী, যাকে ইউরোপের লেখকগণ 7 গাঁ রিভার বলে উল্লেখ করতেন। প্রাচীনকালে ভাগীরথীর প্রধান স্রোত সরস্বতী নদী ছিল বেগবতী ও বিশালাকার। শুধু তাই নয়, ডি ব্যারোসের মানচিত্রে সরস্বতী নদী গঙ্গার মতো বিশাল ছিল বলে আমরা দেখতে পাই। আর এরকম এক বিশাল নদীর পাশে যে বাণিজ্য নগরী গড়ে উঠবে, সেটা তো স্বাভাবিক। এবার বরং একটু জেনে নেওয়া যাক কোন কোন রাজা কোন কোন সময়ে এখানে রাজত্ব করেন এবং কিভাবে একের পর এক ঝড় বয়ে যায় এই সপ্তগ্রামের উপর দিয়ে।
পশ্চিমবঙ্গে হিন্দু রাজাগণের রাজত্বকালে সপ্তগ্রামকে একটি তীর্থস্থান বলে গণ্য করা হতো। বিজয় সেন, যিনি সেন রাজবংশের প্রথম স্বাধীন নরপতি, যার রাজত্বকাল ছিল 1097 খ্রিস্টাব্দ থেকে 1159 খ্রিস্টাব্দ, তিনি প্রথম রাঢ় দেশ রাজত্ব করেন এবং সেই সময় এই সপ্তগ্রামে ছিল তার রাজধানী। পরে অবশ্য তিনি পাল সাম্রাজ্যের অবশিষ্টাংশ অধিকার করে গৌড় সিংহাসনে অধিষ্ঠিত হন। শুধু তাই নয়, ধৈ রচিত পবনদূত নামক দূতকাব্যেও লিখিত বিজয় সেন নিজ নামানুসারে ত্রিবেণীর নিকট বিজয়পুর নামে এক নগর প্রতিষ্ঠা করেন। আবার তার পরবর্তী লক্ষণ সেনের রাজত্বকালে মুরারি শর্মার রাঢ়ে রাজত্ব করতেন, যার রাজধানী ছিল এই সপ্তগ্রাম। এরপর রাজা শত্রুজিৎ সপ্তগ্রামে শাসন কার্য চালিয়েছিলেন, যা কবি কৃষ্ণরাম প্রণীত ষষ্ঠীমঙ্গল কাব্যে আমরা দেখতে পাই। সপ্তগ্রাম যে ধরনী তার নাহি তুল, চালে চালে বৈশে লোক ভাগীরথী কুল। নিরবধি যজ্ঞ দান পুণ্যবান লোক, অকাল মরণ নাহি নাহি দুঃখ শোক। শত্রুজিৎ রাজার নাম, তার অধিকারী, বিবরয়ে কত গুণ বলিতে না পারি। এরপর আসে মুসলিম শাসন। এর বেশ কিছু বছর পর 1298 খ্রিস্টাব্দে রাজা শত্রুজিতের বংশীয় কোন রাজার রাজত্বকালে জাফর খাঁ সপ্তগ্রাম অধিকার করেন এবং এই সপ্তগ্রাম অধিকারের পর মুসলমানগণ বহু হিন্দু দেব মন্দির ধ্বংস করেন এবং সেখানে মসজিদ নির্মাণ করেন। 1298 সালের আরবি ভাষায় লিখিত এক শিলালিপি থেকে জানা যায়, জাফর খাঁ কাফির দিগকে তরবারি ও বল্লম দ্বারা বিতাড়িত করে ঈশ্বরের নামে সপ্তগ্রামে মসজিদ নির্মাণ করেন। এই জাফর খাঁ ছিলেন তুরস্ক জাতীয়, যিনি বঙ্গের শেষ সুলতান দ্বিতীয় বাহাদুর শাহকে পরাস্ত করার জন্য সপ্তগ্রামে এসেছিলেন। জাফর খাঁর মৃত্যুর পর 1323 থেকে 1330 পর্যন্ত ইজুদ্দিন খাঁ আজম উল মুলুক উপাধি ধারণ করে সপ্তগ্রাম শাসন করেন। 1325 খ্রিস্টাব্দে প্রথম টাকশাল স্থাপিত হয় এই সপ্তগ্রামেই, যে টাকশাল 1553 পর্যন্ত অর্থাৎ শের শাহের পুত্র ইসলাম শাহের রাজত্বকাল পর্যন্ত উপস্থিত ছিল। শের শাহ, হুসেন শাহ প্রভৃতি বহু মুসলমান নরপতির নামাঙ্কিত মুদ্রা এই টাকশালেই মুদ্রিত হয়। ইতিহাসের পাতা উল্টাতে গিয়ে দেখি এই সপ্তগ্রামের নাম বহুবার পরিবর্তিত হয়। আলাউদ্দিন হুসেন শাহের সময় এই সপ্তগ্রামের নাম রাখা হয় হুসেনাবাদ। 1330 খ্রিস্টাব্দে বাদশাহ মোহাম্মদ তুগলক বঙ্গদেশকে 3 ভাগে ভাগ করে, যথা লক্ষণাবতী, সাতগাঁ ও সোনারগাঁ, এবং এই প্রতিটা শহর সেই বিভাগের রাজধানী হয়। এরপর জেনে নেওয়া যাক কিছুটা ইবন বতুতার বিবরণ। সৈয়দ ফাখরুদ্দিনের সময় আফ্রিকা থেকে পর্যটক ইবন বতুতা ভারতে আসেন। তার বিবরণে আমরা পাই, আমরা মাল দ্বীপপুঞ্জের সাহাই দ্বীপ হইতে 43 দিন সমুদ্র বক্ষে অতিবাহিত করিয়া বঙ্গদেশে আসিয়া উপস্থিত হই। দেশ অতি বিস্তীর্ণ, এখানকার সকল পণ্যই সুলভ, কিন্তু বায়ুমণ্ডল সর্বদাই তমসাচ্ছন্ন। আমরা সর্বাগ্রে সাতগাঁ দর্শন করি। বঙ্গোপসাগরের উপকূলে ইহা একটি প্রকাণ্ড প্রসিদ্ধ নগর। ইহার নিকটেই গঙ্গা যমুনার সঙ্গম। অনেক হিন্দু তথায় তীর্থস্থান করিয়া থাকেন। গঙ্গা বক্ষে বহুতর সজ্জিত সৈন্য দেখিতে পাওয়া যায়। সপ্তগ্রামে এক রৌপ্য দিরামে 25 রিখল অর্থাৎ 1 মণ 3 পোয়া চাউল বিক্রত হইতে দেখিলাম। 3 রৌপ্য দিনারে একটি পয়সিনী গাভী বিক্রয় হইতে দেখিয়াছি। সূক্ষ্ম কার্পাস সূত্রে প্রস্তুত 30 হাত লম্বা অতি উত্তম মসলিন বস্ত্র 2 দিরামে আমার চোখের সামনে বিকাইয়াছে। ইবন বতুতার বিবরণ থেকে পরিষ্কার যে তিনি সপ্তগ্রাম বন্দরে নেমেছিলেন।
কারণ সমুদ্রগামী বড় বড় বাণিজ্য পোত তখন সপ্তগ্রাম পর্যন্ত যাতায়াত করত। আর এই সপ্তগ্রাম থেকে খুব উন্নত মানের মসলিন কাপড় বিদেশে রপ্তানি হতো পর্তুগিজদের দখলে। কিছুদিন পর্তুগিজরা অস্থায়ীভাবে এই অঞ্চলে থাকার পর 1580 সালে আকবরের ফরমানের বলে হুগলিতে স্থায়ীভাবে উপনিবেশ স্থাপন করে পর্তুগিজরা। তারা বঙ্গোপসাগর দিয়ে গঙ্গার মোহনায় প্রবেশ করে হুগলি ও সপ্তগ্রামে যাতায়াত করত। শুধু তাই নয়, নিরীহ মানুষের ওপর অত্যাচারও চালাতো। জোর করে দেশীয় লোকদের খ্রিস্টান করত এবং দাস রূপে বিক্রি করত। তাদের অত্যাচারের কথা যত বলা হয় যেন কম বলা হলো। পর্তুগিজগণ ভাগীরথীতে দস্যুবৃত্তি করত বলে তখন ভাগীরথীর নামই হয়ে গেছিল দস্যু নদী। আকবরের সময় এই সপ্তগ্রাম বালখপ খানা অর্থাৎ দস্যু স্থান বলে পরিচিত ছিল, যা আমরা দেখতে পাই আইনি আকবরী গ্রন্থে। শাহজাহান ভারত সম্রাট হওয়ার পর প্রজাগণকে পর্তুগিজদের অত্যাচার থেকে রক্ষা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন। শাহজাহানের শাসনকালে 1632 খ্রিস্টাব্দে বাংলার তৎকালীন শাসনকর্তা কাসিম খাঁ পর্তুগিজদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করেন। এরপর শুরু হয় মহারাষ্ট্রীয় বর্গীদের পাশবিক অত্যাচার। এই অত্যাচার এমনই ছিল যে লোক লোকালয় জমি ভিটা ছেড়ে পালাতে বাধ্য হতো। 1750 সালে কবি গঙ্গারাম তার মহারাষ্ট্র পুরাণে লেখেন, ছোট বড় গ্রামে যত লোক ছিল বর্গীর ভয়ে সকলে পলাইল। এমনকি কবি ভারতচন্দ্র রায় তার অন্নদামঙ্গল কাব্যেও বর্গীর ভীতিপ্রদ চিত্র অঙ্কন করেন। আমরা ছোটবেলায় বাচ্চাদের ঘুম পাড়াতেও এই বর্গীর লোক প্রচলিত গান গেয়ে থাকি। হলদে হয়ে যাওয়া ইতিহাসের পাতা ধরে এগোলে এরকম কত সত্যের মুখোমুখি না আমাদের হতে হয়। এরপর নদীতে জমতে থাকে পলি, একসময় স্রোতস্বিনী হতে থাকে শীর্ণকায়া। ফলে জাহাজের বদলে চলতে থাকে ছোট ছোট নৌকো। অনেক বণিকই সপ্তগ্রাম ছেড়ে চলে আসে হুগলিতে। ভিড় বাড়তে থাকে পরবর্তী বাণিজ্য কেন্দ্র বেতরের পারে গোবিন্দপুর গ্রামে। এরও অনেক পরে সুতা নদীতে আসেন জব চার্নক। সপ্তগ্রাম বন্দরের সম্পূর্ণ পতন ও উত্থান ঘটে কলকাতা মহানগরীর। এভাবেই এক সময়ের এক বিশাল নদী বন্দর ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকে। নানান জাতির নানান রঙে অত্যাচারিত হতে হতে আজ শুধু ত্রিবেণীর 3 নদীর সঙ্গমে পূর্ণ স্থানেই পরিণত হয়।